বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য, শুধুমাত্র যে 22 ডিএলএড টেট পাস প্রার্থী তাদের জন্য নয়, অল ওভার টোটাল ডিএলএড প্রার্থীদের জন্য, আমরা ডিএলএড পরিবার সকলের জন্য কিছু কথা বলার জন্য আমি এখন লাইভে এলাম। ঠিক আছে, অনেকগুলো মেসেজ দেখা যাচ্ছে যে ঠিক আছে দিদি, ওকে। তো যারা যারা যুক্ত আছেন সকলকে বলবো আমার লাইভটা নিজেরা খুব ভালো করে শুনবেন, বুঝবেন, এবং যদি ঠিক মনে হয় তাহলে লাইভটাকে শেয়ার করবেন। আচ্ছা, মেনলি আমি বলি, আজকে আমি কথা বলবো হচ্ছে এমপি ক্লারিফিকেশন মামলার বিষয় নিয়ে। আপনারা সকলেই জানেন যে 1 তারিখ মানে 1 এপ্রিল 2024-এ একটা খুব গুরুত্বপূর্ণ মামলা রয়েছে, এমপি ক্লারিফিকেশন, মধ্যপ্রদেশ ক্লারিফিকেশন, ইন সার্ভিসদের যে ক্লারিফিকেশন মামলাটা। তো সেই মামলাটায় আমাদের 2022 স্টেট পাস রেগুলার ডিএলএডদের ভূমিকা কি, কেন সেই মামলাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কেন আমরা 2022রা এই মামলাটা নিয়ে চিন্তিত, বা অ্যাসোসিয়েশন কেন ফান্ডিং তুলছে, বা প্রত্যেক রেগুলার ডিএলএড কেন ফান্ডিং দেবেন এই মামলাতে, সেই বিষয় নিয়ে আমি একটু বিস্তারিত বলবার জন্য আজকে লাইভে এলাম। হ্যাঁ, তো মেন বিষয় দেখুন, আমাদের বুঝতে হবে যে আমরা 2022 স্টেট পাস প্রার্থীরা তো সরাসরি তো এই মামলার সাথে যুক্ত নয়। এরকম তো সুপ্রিম কোর্টে অনেক মামলা চলছে বিএড ডিএড এর বিষয় নিয়ে, তো আমরা তো কোনো ব্যাপারে মাথা ঘামাই না। কিন্তু এই এমপি মধ্যপ্রদেশ ইন সার্ভিস ক্লারিফিকেশন মামলাটা আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট, কেন গুরুত্বপূর্ণ, কেন আমাদের সত্যি বলতে কি রাতের ঘুম কেড়ে নিয়েছে এই মামলাটা, আমরা এতটা তৎপর কেন, এতটা গ্রুপে এত কেন বলছি সকল রেগুলার ডিএলএডরা এগিয়ে আসুন, সকলে ফান্ডিং করুন, সকলে সাহায্য করুন ডিএলএডদের অস্তিত্বের লড়াই। কেন? কারণ আমরা সকলেই জানি এতদিন ধরে ডিএড ভার্সেস বিএড এর যে মূল জাজমেন্ট, দেবেশ শর্মার যে মূল জাজমেন্ট ছিল, যে রায় আমরা পেয়েছি, সেটা কিন্তু সেই রায়তে কিন্তু কোথাও পার্সপেক্টিভ উল্লেখ করা নেই। তার মানে সেটা রেট্রোস্পেক্টিভ রায় ছিল। রেট্রোস্পেক্টিভ রায় মানে কি, যে দিন থেকে এই মানে এটা হয়েছে, মানে 2018 সাল থেকে যে দিন থেকে বিএডরা প্রাইমারিতে অ্যালাউ হয়েছে, সেই দিন থেকে এই রায়টা কার্যকর হবে। কিন্তু এখন পরিস্থিতি দাঁড়িয়েছে, এর মাঝে অনেক বিএডরা অনেক ক্লারিফিকেশন চেয়েছে, অনেক কিছু হয়েছে এই স্টেট ওই স্টেট থেকে, সেই গল্প আমরা অনেকেই কম বেশি জানি, কিন্তু সেগুলো নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণ ছিল না। কিন্তু এই মধ্যপ্রদেশের যে মামলাটা, এখন এই রকম আমরা একটা রায় হাতে পাওয়ার পরও মধ্যপ্রদেশ সরকার নিজে থেকে, যে সরকার যে ইন সার্ভিসদের ক্ষেত্রে কি হবে, ইন সার্ভিসদের আমরা একটা সুযোগ দিয়ে ব্রিজ কোর্স করে তাদের রাখা যায় কিনা, এই ক্লারিফিকেশন নিয়ে মধ্যপ্রদেশ সরকার, এটা কিন্তু কোনো বিএডরা যায়নি বা কোনো ইন সার্ভিসরা যায়নি, মধ্যপ্রদেশ সরকার নিজে থেকে সুপ্রিম কোর্টের কাছে গেছে। তা সুপ্রিম কোর্টের থেকে জানতে চেয়েছে, সেখানে আগের দিনের হিয়ারিং এ আমরা কি দেখেছি, সেখানে ভারত সরকার থেকে, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে, মানে অল বিএডটা তো বটেই, মানে সকলে একটা চাইছে যে যেভাবেই হোক যদি ঘুর পথে, ডাইরেক্ট যদি নাও হয়, ঘুর পথে কোনো একটা ক্লু মারফত যদি বিএডদের একটা যদি আস্তানা দেওয়া যায়। আমরা সকলেই জানি এটা এখন আমরা ভোটের মুখে দাঁড়িয়ে রয়েছি। তো কে কিভাবে কোন বিষয়ে রাজনীতি চলছে, আমরা কিভাবে রাজনীতির শিকার হচ্ছি, কম বেশি সেই বোধ বা সেই ম্যাচুরিটি আমাদের সকলের মধ্যেই এসছে। তো এই বিষয়টা সত্যি মানে ভাববার বিষয়, কারণ সকলে মিলে যখন ভারত সরকার থেকে, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে, এমপি মধ্যপ্রদেশের স্টেট সরকার থেকে সকলে যখন এরকম একটা সুযোগের অপেক্ষায় রয়েছে যে কোনো একটা কিছু ক্লু বের করে একটা ব্রিজ কোর্সের নাম করে, যারা 2018 সালের পর থেকে বিএড যেভাবে ইনক্লুড হয়েছে, ইন সার্ভিস হয়েছে, তাদেরকে যদি একটা আস্তানা দিয়ে দেওয়া যায়। আর প্রত্যেক বিএড ক্যান্ডিডেট মুখিয়ে রয়েছে, প্রত্যেক বিএড এখন দেখবেন ওরা কোনো আস্তানা পাচ্ছে না, ওরা কোনো পথ দেখতে পাচ্ছে না, আলো দেখতে পাচ্ছে না। যতবার গেছে অন্ধকারে আদ্রাতে ততবার কিন্তু ধাক্কা খেয়ে ফিরে এসেছে। কিন্তু এখন ওরা মুখিয়ে রয়েছে কি না, আগের দিনের হিয়ারিং এ আপনারা সকলেই দেখেছেন, কোনো কিন্তু ফাইনাল
রায়ও আসেনি, জাজমেন্টও আসেনি, কিন্তু একটু পজিটিভ আলো জাস্ট ওরা দেখতে পেয়েছে। যদি মানবিকতার দিক দিয়ে একটু স্যাক্রিফাইস করা যায়, এরকম কোনো একটা কোশ্চেন মার্ক তৈরি হয়েছে, সেই আলোটা দেখতে পেয়ে জাস্ট মিনমিন করছে, সেই আলোটা দেখতে পেয়ে আর গোটা ইন্ডিয়া বেসেসে, গোটা ভারতবর্ষের যারা বিএড রয়েছে তারা এতটাই উৎফুল্লিত, তারা আবার কিন্তু মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করছে। তো এই বিষয়ে আমরা 2022 রেগুলার ডিএলএড টেট পাসরা কেন এত আগ্রহের সাথে, কেন এত কেসটাকে গুরুত্ব দিচ্ছি? অবশ্যই কেসটাকে গুরুত্ব দিচ্ছি। কেন? কারণ এটার ওপর সব কিছু ডিপেন্ড করে রয়েছে। এই মামলাটা হলো মূল গাছকে যদি আমরা, যে রায় আমরা পেয়ে এসছি, যে 2018 সাল থেকে বাতিল, যেহেতু যেটা আমরা পেয়ে এসছি রেট্রোস্পেক্টিভ যে রায় যেটাকে বলে আইনি ভাষায়, তো সেইটাকে যে প্রসপেক্টিভ করার ধান্দায় যে বিভিন্ন যে চাল বা চক্রান্ত আমাদের বিরুদ্ধে হচ্ছে, ডিএলএডদের বিরুদ্ধে, আমাদের আমি অল ওভার ডিএলএড পরিবারের বিরুদ্ধে বলছি, শুধুমাত্র 22দের না, যে চক্রান্ত হচ্ছে এটা কিন্তু সেই বলে না, বন্যার সময় একটা পিঁপড়ে যদি ভাসতে থাকে তো একটা খড়কুটিও তাকে বাঁচার আশা দেখায়। তো বিএডদের ক্ষেত্রে কিন্তু এই এমপি ক্লারিফিকেশন মামলা সেই রকম। তারা এখন অথই জলে কতক্ষণ সাঁতার কাটবে, কতদিন সাঁতার কাটবে, তাদের ডুবতে হবেই। কিন্তু এই এমপি ক্লারিফিকেশন মামলায় যদি একটা প্রসপেক্টিভ রায় চলে আসে, যেদিন থেকে জাজমেন্ট হয়েছে সেদিন থেকে লাগু হয়, এরকম যদি একটা রায় চলে আসে, ওরা কিন্তু এই অবলম্বনটাকে, জাস্ট একটা অবলম্বনটাকে ধরে অনেক বাঁচার চেষ্টা করবে। তো আমাদের এই অবলম্বনটাই গজাতে দিলে হবে না। সেই জন্য আমরা এতটা এই বিষয়টা নিয়ে গুরুত্ব দিচ্ছি এবং এতটা সকল ডিএলএড পাস প্রার্থীদেরকে বলছি যে আপনারা সকলে নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য ফান্ডিং করুন। এবার দেখুন, এখানে ব্যাপারটা আসছে অনেকের এই কেসের গুরুত্ব অ্যাসোসিয়েশন যেদিন থেকে বুঝেছে সেদিন থেকে নিজেদের মধ্যে মিটিং করছে, সেদিন থেকে বলেছে যে না, আমরা অ্যাসোসিয়েশন কোনো ফান্ড নেই। একটা সুপ্রিম কোর্টে লড়ার মতো অ্যাসোসিয়েশনের আমার স্বীকার করতে লজ্জাবোধ হয় না, কারণ এই কয়েক মাসের অ্যাসোসিয়েশনের জন্ম, অ্যাসোসিয়েশনের কিন্তু সেই ফান্ডিং বলুন বা সেই যোগ্যতা বলুন এখনো গজিয়ে ওঠেনি যে একটা সুপ্রিম কোর্টে এই প্রকৃতির লড়াই দিতে পারে। কিন্তু আমাদের মনোবল আছে, উদ্দেশ্য সৎ আছে, যে না, প্রত্যেক ডিএলএডদের স্বার্থে আমাদের এগিয়ে যেতেই হবে। বাকিটা লক্ষ্য আর উদ্দেশ্য যদি স্থির থাকে, রাস্তা আমি ঠিক পেয়ে যাব। যেমন আপনারা রাস্তা করে দিচ্ছেন। যখন সার্টিফিকেট বাতিল মামলাটা আমরা করেছিলাম, আপনারা জানেন যে কিভাবে এই বিষয়ে প্রতিদ্বন্দ্বিতা করা হয়েছিল। তো আপনারাই সেই রাস্তা দিয়ে, আমরা নিজেরাও জানতাম না যে কিভাবে ফান্ডিং তুলবো, কিভাবে এত বড় হেয়ারিং দেব, এত ভারী অ্যামাউন্টের যে আমরা অ্যাডভোকেট রেখেছি সেগুলোকে কিভাবে বেয়ার করব, কিন্তু আপনারাই সেই পথ করে দিয়েছেন। আগামী দিনেও সেই বিশ্বাসে যে না, লক্ষ্য আমাদের স্থির আছে, উদ্দেশ্য আমাদের সঠিক আছে, আমরা ঠিক রাস্তা খুঁজে পাবই। সেজন্য অ্যাসোসিয়েশনের গুরুত্ব বুঝেছে এবং অ্যাসোসিয়েশন কিন্তু চায় যে সকল ডিএলএডদের স্বার্থে যাতে একটা এই রায়টাকে আমরা রেসপেক্টিভলি, যেটা রেট্রোস্পেক্টিভ যে রায়টা আছে সেই রায়টাকেই রাখতে পারি। তো সেই জন্য দেখুন, এখানে অনেকে বলছে যে অ্যাসোসিয়েশন যে ফান্ডিং তুলছে এটা তো অল ওভার বেসিসে ফান্ডিং তুলছে, তাহলে 2022দের জন্য কি করছে? আচ্ছা বলুন তো, এই মামলাতে 2022দের কি অ্যাকচুয়াল কোনো ভূমিকা রয়েছে? আমরা কোন ছুতো দিয়ে ঢুকবো? 2022রা কি এখানে গুরুত্ব রাখে? আমাদের সাথে তো এটা কোনো লেনাদেনা নেই। এমপির মামলা, অন্যান্য যে এন সার্ভিসদের মামলা, আমরা কোনো একটা কিছু নিয়ে জাস্ট করতে গেলে ওরা তো প্রত্যেক ফার্স্টেই ওরা রিজেক্ট করে দেবে, ফার্স্টেই ওরা খারিজ করে দেবে যে তোমরা ভাই কোথায়, কিসের তোমরা আবদার নিয়ে এসছো। তাই এই মামলার সাথে যারা জড়িত, এই মামলাতে যারা পিটিশনার হয়ে রয়েছে, আমরা তাদের হাত ধরে, তাদের মারফত হয়ে ঢুকবো। আপনি একটা অজানার ব্যক্তির বাড়িতে তো প্রবেশ করতে পারবেন না, কিন্তু সেই বাড়ির যে ক্যান্ডিডেট বা সেই বাড়ির যে আত্মীয়, তার হাত ধরে কিন্তু সেই বাড়িতে প্রবেশ করতে পারবেন। বুঝতে হবে বিষয়টা। আমরা আলাদা 22দের পক্ষ থেকে অ্যাডভোকেট দেবো লাফালে হবে না।
অ্যাডভোকেটটা কতটা কাজের কাজে দিতে পারবো সেটাও বুঝতে হবে। তো এই কেসে মূল যারা মানে মূল কেসটাতে বলছি, ডিএড বিএড এর যে মূল কেসটা, তাতে যারা পিটিশনার ছিল সেই ব্যক্তিদের হাত ধরে এবং এই টোটাল অল ইন্ডিয়া বেসিসে যারা ডিএলএড পরিবারকে বাঁচানোর স্বার্থে এগিয়ে এসছে, সেই মুকেশ জি এবং রমেশজি স্যারের হাত ধরে আমরা সেই পথকে অবলম্বন করছি, যাতে এই টোটাল গাছটাকে আমরা উপড়ে ফেলতে পারি। একটা গাছকে যদি গোড়া সমেত আমরা উপড়ে ফেলতে পারি, তাহলে সেই ডালপালাগুলোকে ছোট ছোট করে কাটা কিন্তু খুব সহজ হয়ে যাবে। কিন্তু গাছে উঠে উঠে একটা বৃহৎ বড় গাছকে ডালপালা কাটতে কিন্তু যথেষ্ট নিজের রিস্ক। আপনি এবার ভেবে দেখুন, সেই এমপি ক্ল্যারিফিকেশন মামলাটাতে যদি আমরা জিততে পারি, যে রায় আমাদের আছে ডিএলএডদের, সেই রায়টাকে বহাল রাখতে পারি, বিএডদের যদি 1 ইঞ্চিও জায়গা না ছাড়তি, তাহলে কিন্তু সেই লাভ মানে গোড়া থেকে সেই গাছটা উপড়ে যাবে বিএডদের। তারপরে তো আমাদের লড়াই, তারপর তো মানে যারা লড়ছে 16,500 বিষয় বলুন বা আমাদের সার্টিফিকেট বাতিলের মামলা বলুন, সেই লড়াই তো আমরা অনায়াসে জিততে পারবো। কারণ একটা গাছকে যদি গোড়া সমেত উপড়ে ফেলে দেওয়া যায়, তাহলে তাকে টুকরো 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 করে ছাঁটাই করতে কিন্তু বেশি সময় লাগে না। কিন্তু আমি যদি প্রথমেই ভাবি যে না, বিশাল বড় গাছটাকে আমি ডালে উঠে উঠে কাটবো, ছোট করব, সেটা কিন্তু অনেকটা রিস্কের ব্যাপার। তো বিষয়টা বুঝুন। 22 এখানে সরাসরি ইনভলভ হতে পারে না। 22দের ইনভলভ হতে গেলে তাদের হাত ধরে ইনভলভ হতে হবে, যারা সরাসরি এই কেসটার সাথে যুক্ত আছে। কিন্তু এই কেসটাতে 22দের স্বার্থটা অতপ্রতভাবে জড়িত। এই কেসটাতে যদি আমরা জিততে পারি, আমরা যেখানে জিতে রয়েছি, এই রায়টাকেই যাতে বহাল রাখতে পারি, এর যাতে রায়ের কোনো হেরফের না হয়, এরকম রায় যেন না চলে আসে যে না ইন সার্ভিসদের জন্য একটা ক্লু চলে এলো, আর সেই অবলম্বনটাকে ধরে একটার পর একটা বিয়েটা তো মুখিয়ে রয়েছে, বিয়েটা মুখিয়ে রয়েছে, জাস্ট একটা দিনের একটু পজিটিভিটির আলো দেখতে পেয়েছে, কোনো অর্ডারও নয়, জাস্ট একটু আর্গুমেন্টটা মানবিকতার খাতিরে একটু হয়তো আলো দেখতে পেয়েছি। তাতেই আপনারা ভাবুন যে টোটাল বিয়েটা কিভাবে মানে উঠছে। তাহলে এরপর যদি কোনো একটা রায় চলে আসে, তাহলে তো আমাদের সত্যি ডিএলএডদের অস্তিত্ব প্রায় বিপন্নের মুখে। তো সেই কঠিন লড়াইটাকে আটকানোর জন্য যে রায়, এতদিনের যে রায় আমরা পেয়েছি, কঠিন লড়াই, আগামী যারা আমাদের পূর্ব প্রজন্ম ছিল, মানে ডিএলএডদের প্রজন্ম ছিল, যে লড়াই করে আমাদের ডিএলএড ভার্সেস বিএডদের যে রায় এনে দিয়েছে, যে বিএডকে সম্পূর্ণ অবৈধ করে প্রাইমারিতে শুধুমাত্র ডিএলএডরাই যে যোগ্য, সেই রায়কে যাতে বহাল রাখতে পারি, সেই জন্যই লড়াই আমাদের। দেখুন, এর আগে অনেকে অনেক রকম বলেছিলেন যে 17দের পাঁচাটা অ্যাসোসিয়েশন, 17দের আমরা এটা নিয়ে কোনো কিন্তু মাইন্ড করি না। যারা আমাদের থেকে এক্সপিরিয়েন্স, যারা একটা সফলতার মুখ দেখেছে, তাদের থেকে সেই এক্সপিরিয়েন্সটাকে যদি আমরা কাজে লাগাই, তাদের যদি সাহায্য নিই, তাতে আমাদের লাভ হবে। আমরাই নতুন পথের পথিক। সেরকমই এই মামলাটাতেও যারা এতদিন ধরে মামলাটা চালিয়ে এসছেন, তাদের সাহায্যে যদি আমরা আমাদের সবটা দিয়ে আটকানোর চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদেরও জয় নিশ্চিত। কিন্তু আমি যদি হঠাৎ করে গিয়ে টপাং করে গিয়ে যদি অজানা জায়গায় একটা ডপাং করে মানে নিজের মুনাফা লুটতে চাই, সেটা সম্ভব হয় না, কেউ সেটা দেবে না। তাই বিষয়টা বুঝুন। অ্যাসোসিয়েশন এর গুরুত্ব বুঝেছে, সেজন্য 4-5 দিন আগে থেকেই এই বিষয়ে ফান্ডিং করতে শুরু করে দিয়েছে। আর আমরা কতটা স্বচ্ছতার সাথে কাজ করি, যারা আমাদের সাথে যুক্ত হয়েছে তারা জানে। অলরেডি যারা আমাদের সার্টিফিকেট বাতিল মামলায় ফান্ডিং করেছে তারা জানে কিভাবে হিসেব দেওয়া হয়, কিভাবে আমাদের পাই টু পাই প্রত্যেক দিনের আমরা যতটা জানি আপনাদের সামনে ততটাই তুলে দেওয়া হয়। সেই স্বচ্ছতার সাথেই আমাদের লক্ষ্য হচ্ছে একটা চাকরি পাওয়া। আমাদের লক্ষ্য কোনো কিছুই মুখ দেখানো, ফুটেজ খাওয়া, নাম তো করা, এগুলো কিন্তু লক্ষ্য না। তাই আমাদের লক্ষ্যে পৌঁছাতে গেলে যা যা করণীয়, সেই স্বচ্ছতা, সেই সততা রেখে সেই লক্ষ্যটাতে আমরা পৌঁছাবো। এটা অ্যাসোসিয়েশনের বাধা, এটা অ্যাসোসিয়েশনের প্রতিজ্ঞা।
তাই একবার বলবো, আবার যারা যারা প্রত্যেক ডিএলএডরা আমার লাইভ দেখছেন, প্রত্যেক ডিএলএড বন্ধুদের বলবো এগিয়ে আসুন। শুধুমাত্র 22 নয়, যারা এখনো পাশ করে বসে রয়েছেন, যারা হবু টেট দেবেন, হবু ডিএলএড রয়েছেন, টেট দেবেন, এই মানে শুধু আমাদের প্রজন্মকে নয়, ভবিষ্যৎ প্রজন্মকেও কিন্তু রক্ষা করবে এই রায়টা। তো সকলে এগিয়ে আসুন, সকলে ফান্ডিং করুন। আমরা যে হাত ধরে এগোচ্ছি তাতে একটা পজিটিভ রেজাল্ট পাবো বলেই এগোচ্ছি। এই বিষয়ে যদি কারোর কিছু বক্তব্য থাকে, কারোর কিছু জানার থাকে, তাহলে আমাকে করতে পারেন। হ্যাঁ, মনোজ মণ্ডল, অবশ্যই 22 স্টেটের স্বার্থে সবাইকে একসাথে হয়ে লড়তে হবে। সেই লড়াটা তো আমরা অবশ্যই চাইছি, প্রত্যেক ডিএলএড এর লড়াই এটা, প্রত্যেক ডিএলএড এর স্বার্থে লড়তে হবে। এখানে কোনো একক সংগঠনের লড়াই নয়, বুঝতে হবে যে একক সংগঠন এককভাবে লড়ে সেটা শুধু নাম কিনবে, সেটা হতে পারে না। এটা প্রত্যেক ডিএলএড এর লড়াই। যারা এই কেসের গুরুত্ব প্রথম বুঝেছিল, যারা এই পথের পথিক অলরেডি হয়ে গেছে, তাদেরকে ডিঙিয়ে যদি কেউ, যারা নিজেরা এতদিন একটা মেসেজ দিচ্ছিল যে না প্যানিক করবেন না, এই কেসটা নাকি এতটা গুরুত্বপূর্ণ নয়, প্যানিক করবেন না, তারা যদি হঠাৎ করে তাদের এই রিয়েলাইজেশনটা হয় যে না আমাদের অ্যাডভোকেট দেওয়া প্রয়োজন, তারা তো আমাদের সাথে যোগাযোগ করতেই পারে। এটা সকল ডিএলএড এর লড়াই, সকল 22 স্টেট পাস রেগুলার ডিএলএড এর স্বার্থে লড়া হচ্ছে। একদম, ইন্দ্রনীল দত্ত বলেছেন 1 এপ্রিল, সাথে যদি আগে পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড পাস, তারপর আমাদের স্ট্র্যাটেজি, আমি এখানে বলছি না, আমাদের স্ট্র্যাটেজি পুরো রেডি, ঠিক আছে? একটু মানে আমাদের ওপর ভরসা করতে বলছি না, যে মুকেশ রয়্যাল, রমেশজির যে ওপর যে আমরা এতদিন ভরসা করে এসছি, তাদের স্ট্র্যাটেজির ওপর নিশ্চয়ই আমাদের প্রত্যেক ডিএলএড ক্যান্ডিডেটের ভরসা আছে। তো যুদ্ধে যেহেতু নেমেছি এবং আমাদের যে সেনাপতি, মানে সেনাপতির আমরা সৈনিক হয়েছি, তো সেই সেনাপতির ওপর ভরসা রাখুন। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, আমরা ফান্ডিং তুলছি, আমরা এই ফান্ডিং এর উপর ডিপেন্ড করে আমরা কিন্তু অবশ্যই নিজেদের স্বার্থের কথা আগে ভাববো। আমাদের 22দের যাতে কোনোরূপ কোনো ক্ষতি না হয়, অলরেডি আমাদের যে মামলা চলছে, বিএড সার্টিফিকেট বাতিল মামলা বা আদার্স যে মামলা চলছে, যাতে কোনোভাবে কোনো এফেক্ট না পড়ে, কোনো কিছুর ওপর নেগেটিভ এফেক্ট না পড়ে, সেই স্বার্থে আমি খুলে এখানে বলছি না, কারণ আমার লাইভ সবাই দেখবেন হয়তো, বিএড ডিএড সকলে, তো সেই স্বার্থে আমরাও কিন্তু যথাসাধ্য আমাদের চেষ্টা করব। শুধু প্রয়োজন হচ্ছে ফান্ডিং। একটা সুপ্রিম কোর্টে মোস্ট সুপার সিনিয়র অ্যাডভোকেটের ফিস কত, তাদের হায়ার করতে গেলে কতটা খরচ বেয়ার করতে হয়, আপনারা কম বেশি একটু হলেও আন্দাজ লাগাতে পারছেন। তো সেই তুলনায় আমরা মিনিমাম 500 থেকে 1000-1500 বলেছি, যার যেমন সামর্থ্য মতো প্লিজ ফান্ডিং করুন। এটা প্রত্যেক ডিএলএড এর লড়াই। এই সুযোগ যদি চলে যায়, তারপর কিন্তু আর আফসোস করে রাতে কেঁদে হাপিত্তেশ করলেও আমরা এই ফিরে পাবো না। লড়াইয়ের উপর লড়াই চলে আসবে। যাই হোক, এটুকুই বলার জন্য, আর সেরকম কিছু প্রশ্ন। আবার কবে হিয়ারিং আছে? কি হিয়ারিং আছে বলুন, কোন কেসটার কথা বলছেন? যদি এমপি ক্লারিফিকেশনের মামলার বলেন তাহলে তো 1 এপ্রিল হিয়ারিং আছে। আর যদি সার্টিফিকেট বাতিলের মামলার কথা বলেন, তাহলে সার্টিফিকেট বাতিলের মামলাটা আমরা মোটামুটি এপ্রিল নাগাদ তুলবো। ওই স্ট্র্যাটেজিটা আমাদের একটু অন্য স্ট্র্যাটেজি আছে। তো সাবমিশন জমা দিলে বোর্ড আমাদের যে মানে পিডিএফ এফিডেভিট করে জমা দেওয়ার কথা আছে সেটা দেবে, তারপর আমরা নেক্সট ডেট পাবো। আচ্ছা, 21-23 ডিএলএড কি 2022 ইন্টারভিউ পাবে?
এই বিষয়টা আমি এখন এই বিষয় তো আমি এখন লাইভ করছি না। আমাদের এখন মেন ফোকাস হচ্ছে এমপি ক্লারিফিকেশন মামলা, মানে ডিএলএডদের জীবন মরণ ব্যাপার বা জীবন মরণ যুদ্ধ বলতে পারেন প্রত্যেক ডিএলএড এর। শুধু এটা কিন্তু আমরা নিজের স্বার্থে লড়ছি না, প্রত্যেক ডিএলএড কে এগিয়ে আসতে হবে। আর অ্যাসোসিয়েশন বুঝেছে বলেই অ্যাসোসিয়েশনের ফান্ড কিচ্ছু নেই, শূন্য হাতে কিন্তু এই এতখানি যুদ্ধে নেমেছে, কারণ এর গুরুত্ব আছে। আমরা যতটা পারছি এগিয়ে যাচ্ছি, যতটা পারছি সাধ্যমতো এই লড়াই লড়ার চেষ্টা করছি। আপনাদের সহযোগিতা দরকার, প্রত্যেকে অন্তত প্রত্যেকে যতজন আমার লাইভটা দেখবেন প্রত্যেকে মিনিমাম 500 থেকে যত বেশি পারবেন, কারণ সুপ্রিম কোর্টের একটা বিশাল বিশাল অ্যামাউন্ট মানে টাকা খরচা লাগে সুপার সিনিয়র লয়ার দিতে গেলে। তো সেই লয়ারটা যাতে আমাদের স্বার্থে আমরা দিতে পারি, ডিএলএডদের যেন আর কোনোরূপ কোনো ক্ষতি না হয়, সেই জন্য অন্তত ফান্ডিং করুন। দেখুন এই বিষয়ে এই মামলাটাতে কিন্তু অন্য ম্যাটার ঢুকতে পারে না। এটা হচ্ছে এমপি ক্লারিফিকেশন মামলায় যখন অন্য কোনো ম্যাটার ঢুকবে বা ঢোকার চেষ্টাও করবে অন্যরকম ভাবে, তারা কিন্তু পুরোপুরি অপোজ করে দেবে যে এই বিষয়টা আলাদা। তাই এইখানে যারা ভাবছে জগা খিচুড়ি পাকাবো, আমরা একটা লয়ার দিয়ে হয়তো নাম কিনবো, এই বিষয়টা তুলে ধরবো, ওই বিষয়টা তুলে ধরবো, অ্যাকচুয়াল হবে না। যেখানে যেটা লড়াই করা সেখানেই লড়াই করতে হবে। আমাদের বিষয় যেটা এমপি ক্লারিফিকেশন মামলার মূল ফোকাস, যেটা আমাদের ফোকাস রাখতে হবে সেই বিষয়টা, সেটাতে যদি আমরা জয়লাভ করে আসতে পারি, বাকি দিকগুলো সব জায়গাতে আমরা জয়লাভ করব। তো আশা করি দেখুন অ্যাসোসিয়েশনের মানে ভরসার ওপর কারোর কোনো দ্বিধা থাকার কথা নয়। অ্যাসোসিয়েশনকে ভরসা করুন, প্রত্যেকে নির্দ্বিধায় ফান্ডিং দিন। আমরা বলে দিচ্ছি এটা তো আর দীর্ঘকালীন চলবে সেই লড়াই নয়। আমরা ফান্ডিং উঠবে, কত টাকা কোথায় পে করছি, কত টাকা উঠেছে অন লাইভে বলে যাচ্ছি, কত টাকা উঠেছে প্রমাণ সহ দিয়ে দেব, কোথায় কত টাকা ফান্ডিং করেছি, কার হাত ধরে গেছি, কিভাবে আমরা কোন লয়ার করেছি, তার সম্পূর্ণ তথ্য আমরা দিয়ে দেব। এখানে লুকো ছুপির কোনো বিষয় নয়। প্রত্যেক ডিএলএড এর লড়াই, প্রত্যেক ডিএলএড এগিয়ে আসুন। একদম আশা করি আমার আর কিছু বলার নেই। আশা করি আমি বোঝাতে পেরেছি যে এই মামলাটা আমাদের প্রত্যেক ডিএলএড এর জন্য, নট অনলি শুধু 22 স্টেট পাসদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা ভুল বোঝাচ্ছেন যে ওভারঅল বেসিসে ওরা লয়ার দেবে বা ওরা ওদের সাথে অ্যাড হয়ে কাজ করছে, 22দের কথা বলার মতো ওখানে কেউ নেই, 22দের কথা তুলে ধরার জন্য আমরা অ্যাডভোকেট দেব, এটা সম্পূর্ণ ভুল। এটা সম্পূর্ণ ভুল। এখানে 22-এর কোনো অস্তিত্বই নেই। সেখানে 22-এর কথা তুলে ধরবে কি করে? অচেনা অজানার বাড়িতে আপনি প্রবেশ করবেন কি করে? আপনাকে অ্যালাউ করবে কেন? কোনো একটা বাড়িতে আপনার বক্তব্য বা কোনো কিছু একটা মানে সুযোগ নিতে গেলে সেই বাড়ির ক্যান্ডিডেটের হাত ধরে ঢুকতে হবে, বা সেই বাড়ির সাথে পরিচিত রয়েছে আত্মীয় পরিজন, তাদের হাত ধরে তার সেই বাড়িতে ঢুকতে হবে। তবে আপনি আপনার নিজের প্রেজেন্ট মানে নিজে যেটা বলতে চাইছেন বা নিজে যেটা করতে চাইছেন সেটা করতে পারবেন। আশা করি উদাহরণ দিয়ে বোঝালাম। আশা করি আপনারা সকলে বুদ্ধিমান, ম্যাচিওর, সকলে নিজের শিক্ষায় এই জায়গায় পৌঁছেছেন, সকলে বুঝবেন। সকলে এগিয়ে আসুন। প্রত্যেক ডিএলএড এর লড়াই, বারবার বলছি, আমাদের সার্টিফিকেট বাতিল মামলাটা খুব তাড়াতাড়ি মানে এপ্রিলের 1 করেই উঠবে, কিন্তু সেটাকেও আমরা ব্যাকফুটে ফেলে রেখে এই বিষয়টা জোর দিচ্ছি। তার মানে এই বিষয়ের গুরুত্বটা কতটা প্রত্যেক ডিএলএড এর কাছে একবার বুঝুন। আমাদের রাস্তাটা সত্যিই সুগম হয়ে যাবে, অনেকটা সুগম হয়ে যাবে যদি এই রায়টা আমরা বহাল রাখতে পারি। রেট্রোস্পেক্টিভ যে রায়টা আছে সেটা আমাদের বহাল রাখতেই হবে। বাকি যে ডালপালা আছে আমরা সব ছেড়ে দিতে পারবো, সব ছেড়ে দিতে পারবো। সেটা ইন সার্ভিস বলুন, সেটা সার্টিফিকেট বাতিল বলুন, যে কোনো মানে বিএডদেরকে অবৈধ করা বলুন, সকলকে মাত দিয়ে দিতে পারবো শুধু এই মামলাটা জিতে গেলে। আর দেখুন বিএডরা
মানে কাদেরকে এখন মেন প্রতিপক্ষ করে নিয়েছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতেও পারছেন। প্রত্যেক তাদের গ্রুপের মেসেজ, তাদের যে আঙ্গভঙ্গ ব্যঙ্গ যে করছে তারা যে মেন কাদেরকে টার্গেট করেছে সেটা বুঝতেই পারছেন যে তাদের ভয়ের কারণ হচ্ছে এখন অ্যাসোসিয়েশন। কারণ প্রথম বিএডদের সাথে পাঙ্গা নিয়েছে কিন্তু এই অ্যাসোসিয়েশন। সকল ডিএলএডদের স্বার্থে এগিয়ে গেছে কিন্তু এই অ্যাসোসিয়েশন। সার্টিফিকেট বাতিল মামলা যখন আমরা করি অনেকে অনেক কথা বলেছিল, আজ নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এর গুরুত্ব কতটা। সার্টিফিকেট বাতিল না করতে পারলে প্রত্যেকটা বিএড ডিএলএড করে নিয়ে, ধরুন আমার 1 বছর হয়ে গেল, আমি এখন ইন্টারভিউ পেলাম না, আরো 6 মাস গেল, আরো 6 মাস গেল, এর মাঝে এই যে 1 বছর 1.5 বছর বা 6 মাস পর যখন আমি ইন্টারভিউ নোটিফিকেশন পাবো, এর মাঝে যে বিএডরা ডিএলএড করে নিতে পারবে না বা অলরেডি করে নিচ্ছে না, এর তো কোনো গ্যারেন্টি নেই। আমরা সকলে জানি সেটা করছে তারা ঘুরপথে। তো এদের সার্টিফিকেট ক্যান্সেল না করতে পারলে আমাদের কিন্তু এদের জন্য প্রস্তুত থাকতে হবে যে এরা আমাদের পাশে বসে ইন্টারভিউটা দেবে বলে। কেন অ্যালাউ করব? এটা তো জোর জবরদস্তি। মানে আমার বাড়ি থেকে আমার প্রতিবেশী এসে বলে কিনা তুমি বেরিয়ে যাও, এই বাড়ি আমার, এই অধিকার কেন আমরা ছাড়বো? তো সেই অধিকারের লড়াই, এটা হলো সকল ডিএলএড এর অধিকারের লড়াই। যারা অবৈধ তারা অবৈধ, তাদেরকে বের করার লড়াই। নিজেদের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করুন, আর কিছু বলার নেই। নিজেদের যেটা শুভ বুদ্ধি সম্পন্ন হয়ে যেটা আপনাদের মন চাইবে, যাকে ফান্ডিং করতে ইচ্ছা যাবে ফান্ডিং করবেন, এবং যার সাহায্যে আমাদের যুদ্ধকে জিততে মনে হতে পারে আপনার, তার সাথে থাকুন। আজকে এখানেই শেষ করলাম। ধন্যবাদ।